আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মাধ্যমিকে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, তুমি একমাত্র পারো, আমরা তোমাদের ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, আমরা তোমাদের পথ দেখাবো, বাট ফাইনাল কাজটা কিন্তু তোমাদেরকেই করতে হবে। তো যাই হোক, যেটা আমার বলার তোমাদের, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব সুন্দর কথা বলেছিলেন, যে শিক্ষাকে আমরা বহন করিয়া চলিলাম, বাহন করিতে পারিলাম না। অর্থাৎ ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক, আজকের নিচের থাম্বনেল দেখে তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। একদম ঠিক, আমরা আজকে মাধ্যমিকের জীবনবিজ্ঞান বিষয়ের পাঠ্যসূচি নিয়ে আলোচনা করব। তো যাই হোক, ভিডিও শুরুর আগেই আমি প্রত্যেককে একবার অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রথম যে প্রমোশনাল ভিডিও ছিল সেখানে এত সাপোর্ট করেছো তোমরা, এত সাড়া পেয়েছি আমি, যে তোমাদের মন থেকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থাকবে, আমাকে মোটিভেট করবে, আর আমিও তোমাদের জন্য নতুন নতুন মাধ্যমিক জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করব। যাই হোক, আজকে যে মূল বিষয় মাধ্যমিক জীবনবিজ্ঞানের সূচিপত্র, এসো একবার দেখে নেওয়া যাক। আমাদের মাধ্যমিক পরীক্ষায় জীবনবিজ্ঞানের 90 নম্বরের যে রিটিন পরীক্ষা, সেই 90 নম্বরের পরীক্ষার জন্য আমাদের কোন কোন অধ্যায়গুলোকে ভালোভাবে পড়তে হবে, তো এক ঝলকে আমরা দেখে নেব। আমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞানের যে সূচিপত্র, সেই সূচিপত্রে দেখো 5টা অধ্যায় আছে, 1, 2, 3, 4, 5। এই 5টা অধ্যায় আমাদের খুব ভালোভাবে জীবনবিজ্ঞান পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য দেখে রাখতে হবে। 5টা অধ্যায় কী কী? 1 নম্বর অধ্যায় দেখো, 1 নম্বর অধ্যায় আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। অধ্যায় নম্বর 2, 2 নম্বরে আছে জীবনের প্রবাহমানতা, কন্টিনিউটি অফ লাইফ। তৃতীয় অধ্যায় আছে দেখো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। 4 নম্বর অধ্যায় ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন। আর আমাদের পঞ্চম তথা শেষ অধ্যায় যেটা পড়তে হবে আমাদেরকে, সেটা হচ্ছে পরিবেশ এবং তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। তাহলে কি শিখলাম আমরা, কি জানলাম? যে মাধ্যমিক জীবনবিজ্ঞানের 90 নম্বরের পরীক্ষার জন্য আমাদের 5টা অধ্যায়কে কমপ্লিট করতে হবে। সেই 5টা অধ্যায় কী কী? আরও একবার, অধ্যায় নম্বর 1 জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, অধ্যায় 2 জীবনের প্রবাহমানতা, অধ্যায় 3 বংশগতি এবং কয়েকটি জিনগত সাধারণ রোগ, অধ্যায় 4 কী আছে? অধ্যায় 4-এ অভিব্যক্তি এবং অভিযোজন, এবং অধ্যায় 5 সেটা আছে পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ। তো এই 5টা অধ্যায়কে আমাদের 90 নম্বরের জন্য আমাদের মূল অস্ত্র, এইগুলোকে নিয়ে আমাদের লড়াই করতে হবে। যাই হোক, এবারে তোমাদের কিছু কথা, যে এই 5টা কন্টেন্টে কি আছে, তাদের এই ভাবমূলগুলোর যে উপভাবমূল, অর্থাৎ সাব ইউনিট বলতে পারো তোমরা, সেগুলোর ভিতরে কি আছে তার খুঁটিনাটি বিশ্লেষণ করার আগে তোমাদের কয়েকটি কথা বলে নিই। সেটা হলো আমাদের রিটেন মাধ্যমিক 90 নম্বরের, বাকি 10 প্রজেক্ট, যেটা রিটেন পরীক্ষার জন্য আমাদের যে নম্বর বিভাজন করা হয়েছে, সেই নম্বর বিভাজনটা হচ্ছে 4টে বিভাগে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগে আছে আমাদের তোমার এমসিকিউ টাইপ কোশ্চেন, যেটা 15টি করতে হবে, এবং 15টিই তোমরা মাধ্যমিকে পাবে। 15টি কিন্তু সবগুলোই করতে হবে, এখানে কোনো অপশন পাবে না। খ বিভাগ রয়েছে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো 21টি পাবে তোমরা, মানে করতে হবে 21টি, এবং সেখানে দেওয়া থাকবে 26টি প্রশ্ন, তার মধ্যে তোমাদের করতে হবে 21টি প্রশ্ন। গ বিভাগে রয়েছে 2 নম্বরের প্রশ্ন। এই 2 নম্বরের প্রশ্ন তোমাদেরকে করতে হবে 12টি, এবং তার জন্য তোমরা কোশ্চেন পাবে 17টি। লাস্ট যে বিভাগ ঘ বিভাগ, সেখানে থাকবে তোমাদের 5 নম্বরের প্রশ্ন, করতে হবে তোমাদের 6টি, অর্থাৎ 5 × 6 = 30। টোটাল দেখো কি দাঁড়াচ্ছে, একবার দেখে নাও। এমসিকিউ টাইপ 15টি, 15 নম্বর। শর্ট টাইপ অর্থাৎ অতি সংক্ষিপ্ত 21টি, 21 নম্বর। 2 নম্বরের প্রশ্ন আছে 12টি, তাহলে 24 নম্বর। এবং পরিশেষে 5 নম্বরের কোশ্চেন আছে 6টি, 30 নম্বর। টোটাল রিটেন কত? 90। এই 90 নম্বর নিয়েই আমাদের লড়াই। যে কথা বলছিলাম তোমাদের, এই 90 নম্বর পেতে গেলে যে আজকে সূচিপত্রে যে 5টা অধ্যায় আমি বললাম, সেই অধ্যায়গুলোকে খুঁটিয়ে পড়তে হবে।
এ প্রসঙ্গে একটি কথা তোমাদের জানাই, সেটা হলো এই দীর্ঘভিত্তিক প্রশ্ন যে 6টি তোমাদের করতে হবে 5 নম্বরের, এক্ষেত্রে তোমরা কিন্তু অপশান পেয়ে যাবে এবং সেটা দেবে অথবা আকারে, অর্থাৎ যে 6টি কোশ্চেন তোমাদের করতে হবে তার সঙ্গে 6টিরই একটি করে অথবা থাকবে। তো এই হচ্ছে আমাদের 90 নম্বরের ক্যালকুলেশন, যেখানে আবার আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। 15টি এমসিকিউ, 15টিই দেওয়া থাকবে, 15টিই করতে হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 21টি থাকবে, 21টি করতে হবে, থাকবে তোমার 26টি। 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে 17টি, করতে হবে 12টি। এবং 5 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে অথবা অথবা আকারে, টোটাল 10টি, করতে হবে কিন্তু টোটাল 12টি, করতে হবে কিন্তু 6টি। এই হচ্ছে আমাদের 90 নম্বরের ক্যালকুলেশন। তো যাই হোক, এবারে আমরা প্রত্যেকটা অধ্যায় বেসিসে একবার যদি দেখে নিই, তাহলে দেখো এখানে আমাদের প্রথম চ্যাপ্টার ছিল জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নম্বর বিভাজন 3 + 3 + 6 + 5 = 19। অর্থাৎ এখান থেকে এমসিকিউ, প্রথম যে অধ্যায় সেখান থেকে এমসিকিউ থাকবে 3টে, সেখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টে, সেখান থেকে 2 নম্বরের থাকবে 2টো, মোট 6, এবং বড় প্রশ্ন থাকবে 1টি, মোট 19 এটা থাকবে 1 নম্বর অধ্যায় থেকে। অধ্যায় নাম্বার 2, দ্বিতীয় অধ্যায় দেখো জীবনের প্রবাহমানতা, সেখানকার নম্বর বিভাজনটা একবার লক্ষ্য করো। 3 + 5 + 4 + 5 = 17। এখানে 3টে থাকবে এমসিকিউ, 5টা থাকবে তোমার অতি সংক্ষিপ্ত, 4 নম্বর আছে, অর্থাৎ 2টো থাকবে 2 নম্বরের আর 1টা থাকবে বড়। এখান থেকে মোট 2 নম্বর অধ্যায় থেকে মোট থাকবে 17। 3 নম্বর অধ্যায় যেটা আমাদের ছিল বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, সেখানকার নম্বর বিভাজনটা একবার দেখে নাও। 3 + 3 + 4 + 5 = 15। অর্থাৎ 3টে শর্ট কোশ্চেন এমসিকিউ, 3টে অতি সংক্ষিপ্ত, 2টো থাকবে 2 নম্বরের আর 1টা থাকবে যেটা দীর্ঘ উত্তর ভিত্তিক কোশ্চেন, অর্থাৎ বড় কোশ্চেন 5 নম্বরের, মোট 15। আমাদের 4 নম্বর অধ্যায় কি ছিল? অভিব্যক্তি ও অভিযোজন। সেখান থেকে নম্বর বিভাজন কি আছে? 3 + 3 + 4 + 5 = 15। 3 নম্বর যথারীতি এমসিকিউ, 3 নম্বর শর্ট অতি সংক্ষিপ্ত যেটা, 2টো থাকবে 2 নম্বর, 1টা থাকবে বড় প্রশ্ন 5 নম্বরের, টোটাল 15। শেষ যে অধ্যায় পরিবেশ, সম্পদ এবং তার সংরক্ষণ, সেখান থেকে একবার নম্বর বিভাজনটা দেখে নাও। 3 + 5 + 6 + 10 = 24। অর্থাৎ এখানেও 3টে থাকবে তোমার এমসিকিউ, 5টা থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 3টে থাকবে 2 নম্বরের আর মোট 2টো থাকবে কিন্তু দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন থাকবে 2টো। টোটাল থাকবে আমাদের 5 নম্বর অধ্যায় থেকে 24। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু বড় প্রশ্নগুলো আছে 1টি, শুধুমাত্র 5 নম্বর অধ্যায় পরিবেশ, সেখানে বড় প্রশ্ন আছে 2টি। তো এই হচ্ছে আমাদের 90 নম্বরের নম্বর বিভাজন। সেখানে প্রত্যেকটা অধ্যায় থেকে উপভাবমূলগুলো অর্থাৎ সাব ইউনিটগুলো আমরা আলোচনা করে এক এক করে এগোবো আমাদের ডেস্টিনেশন মিশন মাধ্যমিক 2026-এর দিকে। এবং আগামী ক্লাসে আমি অবশ্যই শুরু করে দেব আমাদের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো চলো একবার দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের মধ্যে কি আছে। চলো একবার দেখে নিই। আমাদের 1 নম্বর যে অধ্যায় সেটি ছিল জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় যখন এই 1 নম্বর অধ্যায় আমরা পড়ব, তার ভেতরে আমরা যে সাব ইউনিটগুলো দেখব, সেগুলো প্রথমে আমরা দেখব উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। এই সংবেদনশীলতা এবং সাড়া প্রদানে মেইনলি আমরা উদ্ভিদের বিভিন্ন প্রকারের চলনগুলো আছে, সেখানে ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, সেগুলো নিয়ে আলোচনা করব। সেকেন্ড যে সাব ইউনিট আছে সেখানে উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়ক যেটাকে আমরা বলি এক কথায় উদ্ভিদ হরমোন বললেই হবে। সেই উদ্ভিদ হরমোন নিয়ে আমরা আলোচনা করব, যেখানে মেনলি উদ্ভিদের অক্সিন হরমোন, উদ্ভিদের জিব্বেরেলিন হরমোন, সাইটোকাইনিন হরমোন, কৃত্রিম হরমোনের প্রয়োগ, ব্যবহার, সেগুলো কিন্তু আমরা এই উদ্ভিদ হরমোনের এই একক যখন পড়ব তখন জানতে পারব। এরপরে আমাদের আছে প্রাণীদের সাড়া প্রদান এবং প্রাণীদের হরমোন। এই প্রাণী হরমোনের যে অংশটুকু, এটা খুব মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ। এখান থেকে আমরা বিভিন্ন অন্তঃক্ষরা গ্ল্যান্ডগুলো পড়ব, বিশেষ করে পিটুইটারি, অ্যাড্রিনাল, ওখানে আছে তোমার থাইরয়েড, ওখানে বিভিন্ন জননগ্রন্থি, বিশেষ করে শুক্রাশয়, ডিম্বাশয়, সেখান থেকে ক্ষরিত হরমোনগুলো
টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, সমস্ত হরমোনগুলো নিয়ে আমাদের জন্য থাকবে প্রাণী হরমোনের ওই উপ-এককটি। তারপর যেটা আছে সেটা হচ্ছে প্রাণীদের সাড়া প্রদান এবং ভৌত সমন্বয়ক, অর্থাৎ প্রাণীদের স্নায়ুতন্ত্র, যেটাকে আমরা প্রাণী স্নায়ু বললেই বেটার হবে, যে যার মধ্যে আমরা সেখানে তোমার স্নায়ুতন্ত্র কী, স্নায়ুতন্ত্রের কাজ কী, সেখানে নিউরন, নিউরোগ্লিয়া, সেখানে নার্ভ বা স্নায়ুকলা, কার্যানুসারে তাদের শ্রেণীবিভাগ, হরমোন স্নায়ু পার্থক্য, এরকম বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা প্রাণীদের স্নায়ুতন্ত্র পড়ব। এরপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে প্রাণী গমন, যেখানে আমাদের তোমার রয়েছে মাছ, ওখানে রয়েছে তোমার প্যারামেসিয়াম, ওখানে রয়েছে ইউগ্লিনা, তাদের ওখানে অ্যামিবা রয়েছে, তাদের গমন অঙ্গের নাম, গমন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো এবার দেখে নেওয়া যাক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় কী আছে। আমাদের দ্বিতীয় অধ্যায় ছিল জীবনের প্রবাহমানতা, অর্থাৎ কন্টিনিউটি অফ লাইফ। এই অধ্যায়ে আমরা যে সমস্ত উপভাবগুলো পাবো, সাব ইউনিটগুলো পাবো, সেগুলো হচ্ছে কোষ বিভাজন ও কোষচক্র, ওখানে আছে জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এবং সেই সঙ্গে আছে বৃদ্ধি ও বিকাশের বিভিন্ন স্তরগুলো। তো আমরা কোষ বিভাজনের অংশে সেখানে আমরা প্রথমেই ক্রোমোজোমের গঠনগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা দেখে নেব ডিএনএ আরএনএর পার্থক্য, ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের পার্থক্য, সেল ডিভিশনের ওখানে কোষ বিভাজন কাকে বলে, তার প্রয়োগ, কোষ বিভাজনের বিভিন্ন প্রকারভেদগুলো, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, তাদের স্থানগুলো, তাদের বৈশিষ্ট্যগুলো। সেই সঙ্গে আমরা জানব এখানে মাইটোসিস কোষ বিভাজনের যে 4টে দশা আছে, অর্থাৎ প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আমরা সেগুলো সম্পর্কে জানব। সেই সঙ্গে আমরা এখানে বিভিন্ন জননগুলো যেগুলো আছে, অযৌন জনন, যৌন জনন এবং অঙ্গজ জনন, তাদের সম্পর্কে জানব। বিশেষ করে এখানে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্পর্কে আমরা জানব। সেই সঙ্গে এখানে পলিনেশন, অর্থাৎ যেটা পরাগযোগ, সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন, সেগুলো নিয়ে আলোচনা করব, তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে শেষের দিকে আমরা দেখব মানব বিকাশের বিভিন্ন দশাগুলো, অর্থাৎ সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত এবং বার্ধক্য দশা, আমাদের মানব জীবনের যে 5টা বিকাশের দশা, সেগুলো নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। এবারে সোজা চলে যাব আমরা তৃতীয় অধ্যায়, অর্থাৎ যেটা কিনা বংশগতি ও জিনগত রোগ। এই বংশগতির এই অংশে আমরা বিশেষ করে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলের বংশগতি সংক্রান্ত তার মটর গাছ নিয়ে যে পরীক্ষাগুলো আছে, এখানে একসংকর জনন আছে, দ্বিসংকর জনন আছে, সেগুলো চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে দেওয়া সেগুলো আছে। তার ঠিক পরেই একসংকর এবং দ্বিসংকর জননের যে সিদ্ধান্তগুলো, অর্থাৎ সূত্রগুলো, সেগুলো আমরা জানব। সেই সঙ্গে শেষের দিকে বেশ কয়েকটি দেখো জিনগত রোগ সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে। সেই জিনগত রোগগুলোর মধ্যে আমরা হিমোফিলিয়া সম্পর্কে জানব, আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে জানব, এবং পরিশেষে জানব আমরা বর্ণান্ধতা সম্পর্কে। এবং সব শেষে ওখানে দেওয়া আছে জেনেটিক কাউন্সেলিং, অর্থাৎ থ্যালাসেমিয়া রোগের যে জেনেটিক কাউন্সেলিং, সেই ব্যাপারটি। এরপরে আমরা চলে যাব আমাদের চতুর্থ অধ্যায়, অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন। অভিব্যক্তি ইভ্যালুয়েশন এবং অভিযোজন অ্যাডাপ্টেশন। অভিব্যক্তি অংশে আমরা প্রথমেই দেখতে পাবো সেখানে জীবনের উৎপত্তিগুলো কিভাবে হয়। ওখানে রয়েছে অভিব্যক্তি সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ, বিশেষ করে যে বাপ্তিস্ট দ্য মনেট ল্যামার্ক, তার যে মতবাদ, পরবর্তীকালে বিজ্ঞানী ডারউইনের মতবাদ, তাদের মতবাদগুলোর যে ত্রুটি, সব নিয়ে থাকছে আমাদের অভিব্যক্তির এই অংশটুকু। সেই সঙ্গে আমাদের রয়েছে অভিযোজন, আর অভিযোজনে আমরা যেগুলো সম্পর্কে জানব সেগুলো হচ্ছে আমাদের ক্যাকটাসের জল সংরক্ষণের জন্য অভিযোজন, আমাদের রুই মাছের পটকার অভিযোজন, আমাদের পায়রার বায়ুথলির অভিযোজন, সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজন, শিম্পাঞ্জির যে আচরণগত অভিযোজন, মৌমাছির বার্তার যে আদান প্রদান, সেগুলো নিয়ে আমরা অভিযোজন সম্পর্কে জানব। আমাদের শেষ তথা পঞ্চম অধ্যায় কী ছিল? পরিবেশ, সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই অংশে আমরা প্রথমেই আমাদের বায়ুমণ্ডলের যে সবচেয়ে বেশি গ্যাস যেটি আছে শতকরা হিসেবে, সেই নাইট্রোজেন চক্র সম্পর্কে জানব। নাইট্রোজেন চক্রের পরেই আমরা জেনে নেব
আমাদের বিভিন্ন জীববৈচিত্র্যগুলি, জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্য বর্তমানে কমে যাচ্ছে অর্থাৎ হ্রাসের কারণগুলি, সেগুলো নিয়ে আমরা জানব। সেই সঙ্গে সেখানে আছে হটস্পট অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন হটস্পটগুলোর নাম। শেষের দিকে আমরা ওখানে পেয়ে যাব যে পরিবেশের যে সংরক্ষণ, কনজারভেশন, সেই সংরক্ষণের বিভিন্ন উপায়গুলো আছে। এক্সিটু সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ, সেগুলোর বিভিন্ন উদাহরণ এবং প্রকারভেদগুলো দেওয়া আছে। এবং একদম শেষের দিকে এসে আমরা জানব কয়েকটি বন্য প্রাণী যাদের সংরক্ষণ সম্পর্কে, যেমন বাঘ, যেমন কুমির, গন্ডার, রেড পান্ডা, এগুলোর সংরক্ষণ সম্পর্কে আমরা জানব। এই ছিল আমাদের মাধ্যমিকের 90 নম্বরের জীবনবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস। তো প্রিয় স্টুডেন্ট, তোমরা তো এতক্ষণ ধরে সূচিপত্রগুলো নিয়ে শুনলে আমার বকবক। আমরা আগামী দিন জীবনবিজ্ঞানের যেটা ক্লাস 2 হতে চলেছে, সেই ক্লাসে আমাদের প্রথম অধ্যায় যেটা ছিল জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, সেই অধ্যায় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। তাহলে আজকে আমরা 10ম শ্রেণীর জীবনবিজ্ঞানের যে সূচিপত্র, আজকের জীবনবিজ্ঞান প্রথম ক্লাসে, সেটা আমরা জেনেছি। এবং সেই সূচিপত্র দেখে তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছো যে মাধ্যমিক জীবনবিজ্ঞানের রেজাল্ট ভালো করা কিন্তু কঠিন কোনো বিষয় নয়। তুমি যদি একটুখানি চেষ্টা করো, তোমার হাতকে একটু মুষ্টিবদ্ধ করো, এবারে হাতকে খোলো, দেখো মাধ্যমিকের যে অধ্যায়গুলোর কথা কটা বলেছিলাম, 5টা। সেখানে কি কি অধ্যায়ের কথা বলেছিলাম? প্রথম অধ্যায় কী ছিল? জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। দ্বিতীয় অধ্যায় কী ছিল? জীবনের প্রবাহমানতা। তৃতীয় অধ্যায় কী ছিল? বংশগত এবং জিনগত সাধারণ কয়েকটি রোগ। চতুর্থ অধ্যায় কী ছিল? অভিযোজন এবং অভিব্যক্তি। আর শেষ 5ম অধ্যায় কী ছিল আমাদের? পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ। তো এই যে 5টা আমাদের জীবনবিজ্ঞানের অধ্যায়, এগুলোকে যদি আমরা টেক্সট বুকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, তাহলে আমি আশা করব মাধ্যমিকে গিয়ে জীবনবিজ্ঞান নিয়ে তোমাদের কোনো সমস্যা আজকের পর থাকবে না। আর তাছাড়া আমরা আছি, কোনো সমস্যা হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, সমস্ত সমাধানটা আমি করে দেওয়ার চেষ্টা করব। আর যেটা তোমাদের সামনে বলার, যে একটুখানি মন দিয়ে শুনবে যে পরের দিন থেকে আমি আমার নেক্সট ক্লাস জীবনবিজ্ঞান ক্লাস 2 যেটা নিয়ে আসব, সেখানে আমাদের জীবনবিজ্ঞান, মাধ্যমিক জীবনবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় যেটা, সেখানে আমি টোটাল অধ্যায়টিকে খুঁটিয়ে পড়িয়ে বিশ্লেষণ করিয়ে দেব। তো সেক্ষেত্রে তারপরে অধ্যায়গুলো শেষে যখন আমি কোশ্চেনগুলো দেব, তখন কমেন্ট করে করে যে কোনো কোশ্চেনের উত্তরগুলো আমার কাছে জেনে নেবে। একটা কথা তোমাদের না বললেই নয়, সেটা হচ্ছে তোমরা নিজের মনকে একটু প্রশ্ন করে এগিয়ে যেও যে তোমরা আজকে এই যে তোমাদের বাবা মায়েরা তোমাদের পড়াশোনার জন্য তোমাদের পেছনে এত সময় নষ্ট করে, এত খরচ করে, তো সেইগুলোকে একসময় পড়াশোনার মাধ্যমেই ফিরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু তোমাদের করতে হবে। তোমাদের আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মাধ্যমিকে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, তুমি একমাত্র পারো। আমরা তোমাদের ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, আমরা তোমাদের পথ দেখাবো, বাট ফাইনাল কাজটা কিন্তু তোমাদেরকেই করতে হবে। তো যাই হোক, যেটা আমার বলার তোমাদের, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে শিক্ষাকে আমরা বহন করিয়া চলিলাম, বাহন করিতে পারিলাম না। অর্থাৎ সারা জীবন শুধু বাবা মায়েরা তোমাদের পেছনে শিক্ষার জন্য খরচ করেই চলে গেলেন, কিন্তু এই শিক্ষাকে কাজে লাগিয়ে তুমি যদি ভবিষ্যতে এস্টাবলিশমেন্ট না পাও, সেক্ষেত্রে তুমি যদি ফেলিওর হও, কেউ তোমাকে চিনবে না। সুতরাং আজ থেকে প্রতিজ্ঞা করো আমার সঙ্গে যে বিশেষ করে মাধ্যমিকের প্রতিটি সাবজেক্ট, শুধু সায়েন্স গ্রুপ বলে নয়, প্রত্যেকটা সাবজেক্টকে মন দিয়ে পড়বে, টেক্সট বুকগুলো অন্তত মন দিয়ে পড়বে, সাজেস্টিভ পড়াশোনা কখনোই করবে না। আমি সাজেশন দেব, দেখো সবাই তো আর 100 পায় না, কারো চেষ্টা আছে পাস করার, তো সবার জন্যই আমি সব রকম ব্যবস্থা করে দেব। কিন্তু তোমাদেরকে এখন আমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে প্রতিটি বিষয় তোমরা খুঁটিয়ে পড়বে, এবং আমরা সবাই মিলে আশা করি একটা সুন্দর 2026 মাধ্যমিক আমরা পাবো। ওকে, টাটা।